আজকে সরকার করছে বলে আমরা মাঠে নেমেছি। গত 50 বছর ধরে এই কাজ ব্যক্তিগতভাবে ঘটেছে, ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক নেতারা, যে এলাকার যে নেতা, যে এলাকার যে রাজনৈতিক নেতা, সে নিজের মতো করে দখল করেছে। এলাকার টাকা পয়সাওয়ালা দখল করেছে, ওয়াকফ কমিটির যিনি মুতাওয়াল্লি তিনি দখল করেছেন, ইচ্ছা মতো বিক্রি করেছেন, ইচ্ছা মতো দান করেছেন। এই সব কিছু ঘটছে। আপনার সহনাগরিক, আজকে এখানে নামাজ পড়ছিলাম, ওখানে আমার ভাইয়েরা গান চালাচ্ছেন, আমি তাকে গিয়ে আটকাইনি, তিনি আমার নামাজ আটকাননি। এটা ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের বৈচিত্র্য। আমি কাউকে ধরে মারধর করছি না। তারপরে আমি টুপি দিয়ে বসে আছি, এই জন্য হয়ে গেছি কি, আমি হয়ে গেলাম দেশের শত্রু। আমাদের এই ভারতবর্ষের মুসলমানদেরকে নিজেদের ভাই বোন ভাবতে অভ্যাস করুন। এই যে নতুন বিল, সেখানে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে প্রতিটা ওয়াকফ সম্পত্তির বোর্ড যেটা আছে, রাজ্যের বোর্ড এবং কেন্দ্রের বোর্ড, তাতে 2টো করে অমুসলিম সদস্য রাখতে হবে। আমাদের দাবি আগামীকাল ভারতবর্ষের সরকার ঘোষণা দিক যে রাম মন্দিরের 2জন সদস্য মুসলমান থাকবে, এটা ঘোষণা দিতে হবে। ঘোষণা দিক অমৃতসরের স্বর্ণ মন্দিরের 2জন সদস্য মুসলমান থাকবে। এই দাবি রাখা হয়েছে? রাখা হয়নি। কেন রাখা হয়নি? তার কারণ এটা সংবিধান বিরুদ্ধ। ভারতের হিন্দুদের অধিকার আছে, তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, তাদের মন্দিরের কে সদস্য হবে এটা তারা নির্ধারণ করবে। কিন্তু একইভাবে অধিকার মুসলমানদেরও আছে, তাদের মসজিদের, তাদের মাদ্রাসার, তাদের ঈদগার যে বোর্ড, সেই কমিটির কারা থাকবে সেটা মুসলমান নির্ধারণ করবে। এই ভারতবর্ষের ধর্ম পালনের জন্য, তার কারণ মসজিদ না থাকলে নামাজ হবে না, কবরস্থান না থাকলে আপনাকে শোয়ানোর জায়গা থাকবে না, দরগা না থাকলে, মাজার না থাকলে মুসলমান জিয়ারত যেতে পারবে না, খানকা না থাকলে মুসলমানের আত্মশুদ্ধি সম্ভব নয়। এই দিকে লক্ষ্য করে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা এখানে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, দরগাহের জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য তারা কি করেছিলেন? তারা সম্পত্তি দান করেছিলেন, যাতে এই দেশের মানুষ ইসলাম পালন করতে পারে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এটা তো ওয়াকফের পরিচয়, আমরা আজকে এখানে আমরা কেন হাজির হয়েছি, কেন আন্দোলন করছি? একটা কথা আমি আপনাকে বলে রাখি, ভারতবর্ষের বর্তমান ওয়াকফ সম্পত্তির পরিমাণ 9,40,000 একর। 9,40,000 একর। এটা অফিসিয়ালি আমার বড় ভাইজান মুফতি ইমরানুদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর বললেন, ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহৎ সম্পত্তির অধিকারীর মধ্যে 3 নম্বরে আছে। তবে মনে রাখবেন, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো ভারতবর্ষের মুসলমানদের সব সম্পত্তি ওয়াকফের অধীনে এক জায়গায়, সেই জন্য সংখ্যা বেশি মনে হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মন্দিরগুলো, তারা কিন্তু তাদের সম্পত্তি এক জায়গায় নয়, সেগুলো বিভক্ত। যদি আমরা সেটা লক্ষ্য করি তাহলে দেখব ভারতবর্ষের মন্দিরের হাতেও অনেক বেশি পরিমাণ সম্পত্তি আছে। এই কথা কেন বললাম? তার কারণ এই বৃহৎ সম্পত্তির ন্যারেটিভ তুলে আমাদের দেশের সরকার বলছে এত বিশাল সম্পত্তি, একে সঠিকভাবে ব্যবহার না করলে ক্ষতি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে পরিবর্তন দরকার। আর এখানে যদি পরিবর্তন দরকার হয়, তাহলে প্রত্যেকটা মন্দিরের যে সম্পত্তি আছে সেগুলোকে নিয়েও সার্ভে করা হোক, সেগুলোকেও এক জায়গায় করা হোক, এবং সেখানে কতটা অপব্যবহার হচ্ছে কি হচ্ছে না তারও একটা হিসেব আমাদের সামনে তুলে ধরা হোক। কথা বোঝাতে পারলাম? এবার আমরা বলি আমাদের আন্দোলন কেন? এই 9,40,000 একর সম্পত্তি, এই সম্পত্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যারা গরিব দুঃখী, যারা অসহায়, তাদের সেবা করা সম্ভব হতো। ভারতবর্ষে স্কুল করা যেত, হসপিটাল করা যেত, মসজিদ করা যেত, মাদ্রাসা করা যেত। কিন্তু এই সব কিছুর কোনোটাই সঠিকভাবে হয়নি। তার কারণ স্বাধীনতার পর থেকে নিয়ে ভারতবর্ষে আজ পর্যন্ত কোনোদিন, আজকে আমরা মাঠে নেমেছি, কিন্তু মনে রাখবেন লাস্ট 50 বছর ধরে আমাদের ভারতবর্ষে, এই দেশে কোনোদিন ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হয়নি। এই প্রশ্ন তুলতে হবে। ওয়াকফ নিয়ে সমস্যা আজকের নয়, ওয়াকফ নিয়ে আমি আমার জন্ম থেকে দেখে আসছি। আপনারা লক্ষ্য করবেন, হঠাৎ করে কিছু মুসলিম নেতা হাতে কিছু ব্যাগপত্র নিয়ে, চলো আমরা অমুক অফিসে গেলাম, তমুক অফিসে দৌড়ালাম, এই দৃশ্য আমরা আমার জন্ম থেকে দেখে আসছি, জ্ঞান থেকে দেখে আসছি। তার কারণ ওয়াকফ সম্পত্তি নিয়ে সমস্যা আজকের দিনে নয়, এটা প্রায় অর্ধ শতাব্দী ধরে এই সমস্যা আমাদের সমাজে চলছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো, শুনে রেখে দেন, সমস্যাটা হলো আমাদের এই দেশে হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, এমনকি রাজনৈতিক উদ্যোগে জবরদখল হয়েছে। বিশ্বাস করুন, এই দেশের বহু রাজনৈতিক স্থাপত্য,
এই দেশের বহু হেরিটেজ দাঁড়িয়ে আছে ওয়াকফ সম্পত্তির ওপরে। কেউ ইচ্ছা করলে একটা ওয়াকফের জমি কেড়ে নিতে পারে, ওয়াকফের মাঠ কেড়ে নিতে পারে। আমরা খালি মসজিদ মাদ্রাসা দেখছি, 9,40,000 একর জমির ওপরে শুধু মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা দাঁড়িয়ে নেই, বহু জায়গাতে জাস্ট এমনি জমিটা পড়ে আছে, জমিটা এমনি পড়ে আছে। সেখানে একজন চলে গেল, জমিটাতে একটা ঘর তুলে দিল, সেখানে একটা অন্য লোকের সম্পত্তি হলে, সরকারের সম্পত্তি হলে পুলিশের লোক আসতো, ডান্ডা মেরে তুলে দিত। ওয়াকফের সম্পত্তি তার মা বাপ নেই, কেউ দেখার জায়গা নেই, এটা বাস্তব। তো সেই জন্য আপনি শুনলে অবাক হবেন যে আমাদের দেশে বহু ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শুনে রাখেন। আমাদের দেশে যে সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে অ্যানুয়াল রেভিনিউ অর্থাৎ বাৎসরিক উপার্জন হওয়ার কথা $120 বিলিয়ন। কত বললাম? $120 বিলিয়ন। সেই জায়গাতে আমাদের উপার্জন হয় প্রতি বছরে মাত্র 2 বিলিয়ন। বাকি সম্পত্তি কই? হিসাবটা বুঝতে পারছেন? বাকি সম্পত্তি নেই কেন? সেগুলোর মিসম্যানেজমেন্ট হয়েছে, সেগুলোকে অপব্যবস্থা। এবং শুনলে অবাক হবেন, 2012 সালে কর্ণাটক ওয়াকফ বোর্ড একটা ল্যান্ড স্ক্যাম করে, একটা চিটিংবাজি করে 2012 সালে। সেখানে হিসাব বলছে $2 লক্ষ কোটি সম্পত্তির মিসম্যানেজমেন্ট হয়েছে। শুনতে পেয়েছেন? 2 লক্ষ কোটি, অর্থাৎ 2 লাখ মানুষকে তার সম্পত্তি, 2 লাখ মানুষের 2 লাখ কোটি, অর্থাৎ 2 লাখ মানুষকে 1 কোটি টাকা করে দিলে যত সম্পত্তি হয় তত সম্পত্তি মিসম্যানেজমেন্ট হয়েছে। এইভাবে যদি লক্ষ্য করা যায়, আপনি শুনলে অবাক হবেন, এইভাবে বহু সম্পত্তি আমাদের তছনছ হয়েছে। সেই জন্য আমরা মুসলমানেরা চাইতাম যে আমাদের ওয়াকফ সম্পত্তির উন্নতি হোক, পরিবর্তন হোক, এখানে বোর্ডের পরিবর্তন হোক। কিন্তু আমাদের বর্তমান সরকার যে পরিবর্তন দিয়েছে, এই পরিবর্তন আমরা কামনা করিনি। যদিও সময় সংক্ষেপ, 2 লাইনে একটা গল্প বলি। একবার ব্যাঙেরা হঠাৎ করে একটা আন্দোলন শুরু করলো। কি? তারা তাদের প্রভুর কাছে, ধরেন এটা পঞ্চতন্ত্রের গল্প, সেখানে তারা তাদের কল্পিত প্রভুর কাছে তারা দোয়া চাইল যে প্রভু আমাদেরকে একটা রাজা দেন, আমাদের রাজা নেই, একটা রাজা দেন। বলতে প্রভু ওপর থেকে একটা তক্তা ফেলে দিয়েছে, কিসের ওপরে? পুকুরের উপরে টপ করে পড়েছে, যেমনি পড়েছে পানি একদম চারিদিকে ছিটকে উঠেছে। বাহ, হেভি রাজা। কিন্তু কিছুক্ষণ পরে দেখছে সেই রাজা নড়েও না, চড়েও না, কোনো হুকুম দেয় না। সঙ্গে সঙ্গে ব্যানারা বলছে এই রাজা আমাদের দরকার নেই, এ রাজা তো নড়ে না, চড়ে না, কিচ্ছু করে না, চুপ করে বসে আছে, এই রাজার দরকার নেই। বলতেই তখন তাদের প্রভু একটা বক পাঠিয়ে দিয়েছে। বকটা যেমনি এসেছে সাদা মতো, ব্যাঙেরা সব কাছে গেছে, ঘ্যাং ঘ্যাং করে রাজাকে অভিবাদন জানাচ্ছে, বক টপাটপ তুলছে আর মুখে দিচ্ছে। বুঝতে পারছেন? এখন এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ড যাদের হাতে ছিল তারা ছিল কাঠ রাজা, আর এখন এসছে বক রাজা। একজন চুপ করে বসেছিল, নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, কিচ্ছু করেনি। নতুন এসছে, এই নতুনেরা দখল করতে শুরু করেছে, খেতে শুরু করেছে। এবার আমি সংক্ষেপে বলি যে আমাদের এই রাজা অর্থাৎ নতুন আইন যারা নিয়ে এসছে, এই আইনের সমস্যাটা কোথায়? আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি যে পয়েন্টের সমস্যা। প্রথম নাম্বার কি জিনিস? প্রথম নাম্বার হলো চেঞ্জ অফ ওনারশিপ রুলস। এটা কি বলছে শুনে রাখেন, খুব ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। একটা ওয়াকফ সম্পত্তি আজ থেকে 1000 বছর আগের এই ভারতবর্ষে আছে, 700 বছর আগের, 500 বছর আগের ওয়াকফ সম্পত্তি এই ভারতবর্ষে আছে, নেই? 1200 সালে যদি ভারতবর্ষে মুসলিম সালতানাত তৈরি হয়, তাহলে ভারতবর্ষে 1200 সালে সেই সময় ওয়াকফ সম্পত্তি নেই? আছে। সেই সম্পত্তি পরবর্তীতে মোগলরা দখল করেছে, মোগলদের নেতৃত্বে, মোগলদের নিয়ন্ত্রণে থেকেছে, এরপরে ব্রিটিশদের নিয়ন্ত্রণে থেকেছে, এরপরে বর্তমান নিয়মে থেকেছে। এখন এতগুলো যে যুগ পার হয়েছে, সেই সম্পত্তির কাগজাত থাকবে, ডকুমেন্ট থাকবে? বলেন না, থাকবে? থাকবে না। দ্বিতীয় জিনিস, আমার সম্পত্তি আমি হিসেব করে রেখে দিয়েছি, আমার সম্পত্তি কাগজপত্র ঠিক আছে, কিন্তু মসজিদটা তো কমিউনিটির সম্পত্তি, কে হিসেব করবে? ঘন ঘন সেক্রেটারি চেঞ্জ হয়, ঘন ঘন প্রেসিডেন্ট চেঞ্জ হয়, এই কমিটি অমুক, সেই কমিটি অমুক, কাগজপত্র খুঁজে পাওয়া যায় না। 1954 সালের যে ওয়াকফ অ্যাক্ট ছিল, সেই অ্যাক্ট এই যে সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তিগুলোর কাগজপত্র নেই, এগুলোর একটা নাম দিল ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ ব্যবহারের কারণে ওয়াকফ, শত শত বছর ধরে ব্যবহার হচ্ছে, তাই এটা ওয়াকফ। কথা বুঝতে পেরেছেন? দিল্লি জামা মসজিদের কাগজ আছে, কেউ জানেন?
জানেন দিল্লি জামা মসজিদের আপনাদের এলাকায় যদি একটা 200 বছরের পুরাতন কবরস্থান থাকে, তার কাগজপত্র কারো কাছে আছে? নেই। এগুলোকে 1954 সালের ওয়াকফ অ্যাক্ট এগুলোর নাম দিয়েছে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ এগুলো ব্যবহারের কারণে ওয়াকফ। নতুন যে বিল এসছে এই বিলে এই টার্মটা নেই। কথা বুঝতে পেরেছেন? নতুন যে বিল এসছে এই বিলে ওয়াকফ বাই ইউজার টার্মটা নেই। এর মানে কি, এতদিন পর্যন্ত যে যে সম্পত্তির ওয়াকফ, যে যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তির কাগজপত্র নেই, আজকে সেই সম্পত্তিগুলো অনিশ্চয়। কথা বুঝাতে পারলাম? যে যে সম্পত্তির কাগজপত্র নেই, যেগুলো 1954 সালের ওয়াকফ অ্যাক্ট আমাদের জন্য নিশ্চয়তা দিয়েছিল, এই নতুন 2025-এর ওয়াকফ অ্যাক্ট সেটা নিশ্চয়তা দিচ্ছে না। তাই যদি 1954 সালের, সেই জন্য আমাদের এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় আরেকটা সমস্যার কথা আমি আপনাদেরকে বলি। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর বোর্ডস টু রেজিস্টার দেয়ার প্রপার্টিজ উইথ ডিস্ট্রিক্ট কালেক্টরস, অর্থাৎ প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তিকে তার সেইটাকে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে রেজিস্টার করতে হবে, এবং ডিস্ট্রিক্ট কালেক্টর তার অধিকার আছে টু রেকমেন্ড টু দ্য গভর্নমেন্ট ওয়েদার দ্য ওয়াকফ ক্লেম টু এ প্রপার্টি ইজ ভ্যালিড, অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে যে এখানে এটা ওয়াকফ সম্পত্তি নিজের বলে দাবি করছে, এটা ঠিক কি ভুল। বুঝতে পারছেন? আপনার এই মসজিদ আপনাকে রেজিস্টার করতে হবে কার কাছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে। কালেক্টর বলে দেবে কেন্দ্রের কাছে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয়, আপনি বলতে পারবেন না। কালেক্টর যদি বলে দেয় এটা ওয়াকফ নয় তো ওয়াকফ নয়। কথা বুঝাতে পারলাম? দাবিগুলো বুঝতে পারছেন? সমস্যাগুলো বুঝতে পারছেন? তৃতীয় পয়েন্ট আমি একটা বলি সংক্ষেপে, সেটা হলো কি, কথা বুঝতে পেরেছেন? তো এই জায়গাতে আমাদের এই 3টে পয়েন্ট বললাম, আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে আমাদের আপত্তি, এই পয়েন্টগুলোকে বুঝতে হবে। একটা জিনিস আমি বলি, মাইকে উঠে উল্টো পাল্টা কথা বললে হয় না। আজকে ওয়াকফ সম্পত্তির এই আন্দোলনে, ওয়াকফ আন্দোলনে বহু মানুষ বহু উল্টো পাল্টা কথা বলছেন। আজকে আন্দোলন বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে। মনে রাখবেন, আমাদের মিডিয়া এদের কাজ হচ্ছে আপনার গলা টেপা। কথা বুঝতে পেরেছেন? হিটলারের জামানায় যেমন গোয়েবেলস ছিল, আমাদের জামানাতে এই মিডিয়া আছে। আপনার সামনে একটা কলকাতায় যাবেন, এখানে আসবেন, একটা ইউটিউবার, একটা মিডিয়া চ্যানেল আপনার মুখে মাইক ধরিয়ে দেবে, বলো কিছু একটা, আর আপনি ভাববেন আপনার কথা সমাজের কাছে তোলানোর জন্য এসছে। একটা কথা বলবেন, আপনার কথা আপনার বিরুদ্ধে কাজে লাগানো হবে। সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো, লাস্ট 10 বছরে হাজার হাজার মুসলমানকে গণহত্যা করা হয়েছে ভারতবর্ষে। মুসলমানদের সেখানকার মুসলমানদের দরগা, মাদ্রাসা, মাজার, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে মিডিয়া সেগুলোর কভারেজ দেয়নি। আজকে আপনি আন্দোলনে বেরিয়েছেন, মিডিয়া আপনার কাছে মাইক নিয়ে চলে এসছে। এই মিডিয়াকে বয়কট করুন, এই মিডিয়াকে বয়কট করুন। আপনার সামনে কোনো ন্যাশনাল মিডিয়া আসবে, রাজ্যের মিডিয়া আসবে, আর টিভি আসবে, কলকাতার মিডিয়া আসবে, এবিপি আসবে, রিপাবলিক টিভি আসবে, কথা বুঝতে পেরেছেন, এনডিটিভি আসবে, ওই টিভির মাইক আপনার মুখের সামনে থেকে ছুঁড়ে ফেলে দেবেন। কোনো মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না। যদি বাঁচতে চান এই কাজটা করবেন। আজকে এটাকে নিয়ে অপব্যবহার করা হয়েছে। মুসলমানরা কলকাতায় মিটিংয়ে গেছে, মিছিলে গেছে, তাদের মুখে বাচ্চা বাচ্চা ছেলের হাতে মাইক ধরিয়ে দিয়েছে। কেন এসছো? তোমার লক্ষ্য কি? না আমার লক্ষ্য আখেরাত। সেইগুলোকে নিয়ে দেখেছো, এরা সব কমিউনালাইজ হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? কি বললাম বুঝতে পেরেছেন? সেই জন্য সাধারণ মানুষ খবরদার, মুখে মাইক পেয়ে গেলেন, সামনে একটা ক্যামেরা পেয়ে গেলেন, যা মুখে আসছে তাই বলে দেবেন না। এতে কোনো লাভ নেই, বরং ক্ষতি। এটা সাধারণ মানুষের দায়িত্ব। আর আমার সময় শেষ। আমি অনেক কথা বলার ছিল, কিন্তু আর এখনো আপনারাও বিরক্ত হচ্ছেন, আমি বেশি কথা বলবো না। শেষে একটা দাবি আমি আমার হিন্দু ভাইদের কাছে একটা দাবি করে রাখবো। আমার হিন্দু ভাইরা, আপনারা বিশ্বাস করুন, আমাদের এই লড়াই আপনাদের বিরুদ্ধে নয়। এই লড়াই আপনাদের, আজকে কিছু মিডিয়ার কারণে, কিছু রাজনৈতিক নেতার কারণে আজকে এখানে আমরা মুসলমান নিজেদের সাংবিধানিক অধিকার বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছি। এক শ্রেণীর অমুসলিম ভাই, তাদের এমন মগজ ধোলাই হয়েছে, তারা এটাকে ছবি তুলে প্রচার করবেন দেশটা বাংলাদেশ হচ্ছে। খালি আমার মাথায় টুপি পরে দাঁড়িয়ে থাকার কারণে আমি রাস্তাতে দিয়ে পথ অবরোধ করছি না, আমি থানা ভাঙছি না, আমি কাউকে ধরে মারধর করছি না। তারপরে আমি টুপি দিয়ে বসে আছি, এই জন্য হয়ে গেছে কি, আমি হয়ে গেলাম দেশের শত্রু। আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ করব,
আপনারা যদি পলিটিক্যাল হন আলাদা কথা, যদি আপনারা মনে করেন যে পলিটিক্সের ওপরে গিয়ে আমরা মানুষ মানবতার পরিচয় যদি বেঁচে থাকতে চান, আমাদেরকে শত্রু ভাবা বন্ধ করুন। আমরা আপনাদের শত্রু নয়, আমরা আমাদের এই ভারতবর্ষের মুসলমানদেরকে নিজেদের ভাই বোন ভাবতে অভ্যাস করুন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ভুলে গেছেন।